অভিযোজন অভিব্যক্তি এই চ্যাপ্টার থেকে আমি একটি প্রশ্ন আমি তোমাদের ভিডিও করে পাঠাচ্ছি, যাদের যারা মনে হবে প্রশ্নটা ভালো হয়েছে তারা এই প্রশ্নের উত্তরটা লিখবে। প্রশ্নটা মাধ্যমিকে ইম্পর্টেন্ট প্রশ্ন। অভিযোজন অভিব্যক্তি চ্যাপ্টার ক্লাস 10-এর এই প্রশ্নটা আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা এই প্রশ্নটা মুখস্থ করতে পারো। আর যাদের মনে হয় যে তোমরা প্রশ্নটা উত্তরটা লিখে উপকৃত হবে তারা সাবস্ক্রাইব করবে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে প্রশ্নটা একবার পড়ে নিই। জীবে অঙ্গ সংস্থানগত পরিবর্তনের উদাহরণ হিসেবে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন আলোচনা করো। দেখো, তোমাদের বইতে কিন্তু 3 প্রকার অভিযোজন আছে। একটা হচ্ছে অঙ্গ সংস্থানগত, একটা হচ্ছে শারীরবৃত্তীয়, আর একটা হচ্ছে আচরণগত। এইগুলো কোনটা কোনটা অঙ্গ সংস্থানগত তার একটি সূত্র আমি তোমাদের বলে দিচ্ছি, খাতায় লিখে নিতে পারো। কাঁটা গাছে পায়রা বসে মাছ খায়, এই কথাটা একটা জায়গায় লিখে রাখো। কাঁটা গাছ মানে হচ্ছে ক্যাকটাস, পায়রা হচ্ছে ক্যাকটাস হচ্ছে পরিমনসার অভিযোজন, পায়রা হচ্ছে পায়রার বায়ুথলির অভিযোজন, মাছ খায় হচ্ছে মাছের পটকার অভিযোজন। এই তিনটে, কাঁটা গাছে পায়রা বসে মাছ খায়, এই তিনটে হচ্ছে অঙ্গ সংস্থানগত অভিযোজন। শারীরবৃত্তীয় অভিযোজন কি কি একটা সূত্র মনে রাখবে। সুন্দরী উট, অর্থাৎ উট এবং সুন্দরী গাছ, এরা হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন। আর আচরণগত অভিযোজন হচ্ছে দুটো, সেগুলো হচ্ছে মৌমাছি এবং শিম্পাঞ্জি। তাহলে তোমাদের মোট 7টা অভিযোজন পড়তে হচ্ছে। একটা হচ্ছে অঙ্গ সংস্থানগত অভিযোজন, একটা হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন, আর একটা হচ্ছে আচরণগত অভিযোজন। আমরা এই অঙ্গ সংস্থানগত অভিযোজনের মধ্যে 3টে আছে। তাহলে কি কি বললাম? কাঁটা গাছে পায়রা বসে মাছ খায়, কাঁটা গাছ ফণিমনসা, কাঁটা গাছে মানে ফণিমনসার অভিযোজন আছে, পায়রা হচ্ছে পায়রার বায়ুথলি আছে, আর মাছ হচ্ছে মাছের পটকার অভিযোজন। কাঁটা গাছে পায়রা বসে মাছ খায়, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। শারীরবৃত্তীয় অভিযোজন সূত্রটা কি না, সুন্দরী উট। আর আচরণগত অভিযোজনের উদাহরণটা হচ্ছে ওই দুটো শেষের দুটো, একটা হচ্ছে মৌমাছি তাদের আচরণ, আর একটা হচ্ছে শিম্পাঞ্জি। আমরা এই প্রশ্নের উত্তরটা শুরু করছি। জীবের অঙ্গ সংস্থানগত পরিবর্তনের উদাহরণ হিসাবে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন আলোচনা করো। এটা 3 নম্বর থাকে। আমরা এখানে কিন্তু ছবিটা দিতে হবে। আমরা এই প্রশ্নটা শুরু করছি। এটা হচ্ছে ক্লাস 10 অভিযোজন অভিব্যক্তি চ্যাপ্টার থেকে প্রশ্নের উত্তরটা আমি দেখাচ্ছি। আচ্ছা, শুরু করি আমরা। দেখো, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডে মৌলিক গঠন, হৃৎপিণ্ডের মৌলিক গঠন পর্যবেক্ষণ করলে আমরা তাহলে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের মৌলিক গঠন পর্যবেক্ষণ করলে আমরা অভিব্যক্তি প্রমাণ পেয়ে থাকি।
তাহলে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীতে হৃৎপিণ্ডের মৌলিক গঠন পর্যবেক্ষণ করে আমরা অভিব্যক্তি প্রমাণ পেয়ে থাকি। যেমন 1 নম্বর হচ্ছে মৎস্য। মাছের হৃৎপিণ্ডের ছবিটা আমি এখানে আঁকবো এবং এর পাশে লিখবো। তোমরা একটা বক্স করবে ছোট্ট করে, দেখো এরকম করেই ছবিটা আঁকবে, বেশি ক্রিটিক্যাল করার দরকার নেই, তাহলে পরীক্ষার সময় অনেক সময় চলে যাবে। পেন্সিল দিয়ে আঁকবে। এটা যদি তুমি এরকম আঁকো, তারপরে ধরো তুমি এরকম করে এঁকেছো, এরকম করে দিতে পারলে দেবে, যদি সময় পাও, না পেলে দ্বিতীয় দাগটা দেওয়ার দরকার নেই, এরকম করে যদি দিতে পারো দেবে। এটা হচ্ছে মাছ, মাছের হৃৎপিণ্ড, মাছের হৃৎপিণ্ড, এটা মাছের হৃৎপিণ্ড এবং একমুখীভাবে প্রবাহিত হয়। এটা হচ্ছে নিলয়, তারপরে হচ্ছে এটা অলিন্দ, এটা সাইন অফ ভ্যালুশন, অত দেখানো দরকার নেই। আচ্ছা, আমরা এটা লিখব। দেখো জলজ প্রাণী, জলজ প্রাণী মাছের হৃৎপিণ্ডের গঠন খুবই সরল, খুবই সরল প্রকৃতির। তাহলে জলজ প্রাণী মাছের হৃৎপিণ্ডের গঠন খুবই, তাহলে জলজ প্রাণী মাছের হৃৎপিণ্ডের গঠন খুবই সরল প্রকৃতির। এদের হৃৎপিণ্ডে, এদের হৃৎপিণ্ডে একটি অলিন্দ, একটি অলিন্দ এবং একটি নিলয় থাকে, এবং এদের হৃৎপিণ্ডে একটি অলিন্দ এবং একটি নিলয় থাকে এবং CO2 যুক্ত রক্ত, CO2 যুক্ত রক্ত একমুখীভাবে প্রবাহিত হয়, একমুখীভাবে প্রবাহিত হয়। এই জন্য একে ব্র্যাকেটে লিখে রাখবো ভেনাস হৃৎপিণ্ড বলে। তাহলে নিশ্চয়ই আমরা প্রথমটা জানলাম। আমরা জানি যে মেরুদণ্ডী প্রাণী হচ্ছে মৎস্য, উভচর, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী, 5টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে মেরুদণ্ডী প্রাণীদের। তাহলে মৎস্যর পরে নিশ্চয়ই উভচর সম্বন্ধে লিখব। এটা একটু নিচে লিখি, না হলে জায়গাটা, এখানে ছবিটা আঁকবো, এই নিচে লিখে দিচ্ছি। এটা উভচর, ছবিটা আঁকছি, দেখো কিভাবে আঁকবে। একটা নিচের দিকে একটা কড়াইয়ের মতো আঁকবো, এই যে একটা কড়াই, এই একটা কড়াইয়ের মতো আঁকছি, একটা কড়াইয়ের মতো আঁকলাম। এবার এই কড়াইয়ের মতো এই কী করবো, এর পাশে এরকম হেলিয়ে, এরকম করে হেলিয়ে একটা দাগ দেবো, এইভাবে আর একটা দেবো। এটা একটা অলিন্দ হলো, এটা একটা অলিন্দ হলো। এবার এইখান থেকে কি করবো, দেখো এইখান থেকে আমি এটাকে উপরে দিয়ে দেবো, এটাকে উপরের দিকে দিয়ে এখান থেকে ওইটাকে উপরের দিকে দিয়ে এগিয়ে করলাম। এবার এটাকে এখান থেকে ভাগ করে দেবো। তাহলে আর
এইভাবে করবে। এবার তোমাদের যদি সময় থাকে তাহলে ঠিক একই রকমভাবে এখানে এরকম করে দেবে, এরকম করবে, এরকম লেয়ারটা বানাবে যদি সময় থাকে, না হলে করার দরকার নেই। আচ্ছা, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। এইটা হচ্ছে উভচর, অর্থাৎ এটা হচ্ছে মাছ, এটা হচ্ছে উভচরের হৃৎপিণ্ড, উভচর প্রাণীদের ব্যান্ড। এবার দেখো এটা কিন্তু নিলয়, এই দিকটা অলিন্দ, এটাও অলিন্দ, এটাও কিন্তু অলিন্দ, এবং এই দিকটা ডান দিকটা হবে বাম, এই দিকটা বাঁ দিকটা হবে ডান, এটা একটু মনে রাখবে। এবার রক্ত কিন্তু এখান থেকে ঢুকছে, এখান থেকে ঢুকছে, এখান থেকে ঢুকছে, এখান থেকে ঢুকছে, এখান থেকে বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে। এটা হচ্ছে উভচর প্রাণীদের হৃৎপিণ্ড। আমরা উভচর প্রাণীদের হৃৎপিণ্ড আমরা আঁকলাম। এবার দেখো আমরা এই সম্বন্ধে লিখব, আর একটু ছোটো করলে ভালো হতো, জায়গাটা একটু বড় হয়ে গেছে। এটা একটু আগে বক্সটা এঁকে নেবো, এবং এটা একই রকমভাবে প্রথমটা ছোটো হয়ে গেল, এটা একটু বড়ো হয়ে গেছে। তোমরা একটু চেষ্টা করবে একই রকম আঁকা। আচ্ছা, উভচর দেখো, দেখো জল থেকে ডাঙায়, জল থেকে ডাঙায় বিবর্তিত প্রাণী উঠে এসছে। জল থেকে ডাঙায় বিবর্তিত প্রাণী হলো উভচর। জল থেকে ডাঙায় বিবর্তিত প্রাণী হলো উভচর, অর্থাৎ ব্যান্ড। উভচর অর্থাৎ ব্যান্ড। গাড়িতে লেখো এদের হৃৎপিণ্ড, দুটি অলিন্দ, এবং একটি নিলয় নিয়ে গঠিত। দেখো ছবিটি দেখতে পাচ্ছি আমরা, একটি নিলয় নিয়ে গঠিত। দাঁড়িয়ে রেখো একটি নিলয় থাকায়, দূষিত এবং বিশুদ্ধ, রক্তের সংমিশ্রণ ঘটে। আমরা চারটে লিখবো, দুটো লিখেছি, আরও দুটো ছবি আছে, আমি উপরের দিকটা মুছে দিচ্ছি, তাহলে বুঝতে পেরেছ। ক্রমান্বয়ে দেখো অভিব্যক্তি, আমি যে বলেছি অভিব্যক্তির প্রমাণ, অভিব্যক্তি মানে ক্রমবিকাশ। প্রথমে যারা এসছে তাদের হৃৎপিণ্ডের তুলনায় এই হৃৎপিণ্ডটা অনেকটা উন্নত, অর্থাৎ দুটো অলিন্দ আলাদা হয়ে গেছে, এবং নিলয়টি একটা থাকার জন্য এই দুই প্রকার রক্তের সংমিশ্রণ এখানে এসে ঘটে যায়। এইবার আমরা এরপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে মৎস্য উভচর। এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে সরীসৃপ। এবার আমরা সরীসৃপটা লিখবো। 3 নম্বরটা আমরা লিখছি যেটা, সেটা হচ্ছে সরীসৃপ। এটা মুছে দিই। আঁকা হয়ে গেছে সবার? আচ্ছা, এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে সরীসৃপ লিখবো। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে উভচরের পরে পৃথিবীতে যারা এসেছিল তারা হচ্ছে সরীসৃপ। সরীসৃপ মানে তো জানো তোমরা, যে যারা বুকে ভর দিয়ে চলে, এপিডার্মাল নামক শুষ্ক আঁশ থাকে, এদের সরীসৃপ বলে। তাহলে সরীসৃপ তার মানে কি দেখো এবার। আচ্ছা, এখানে ছবিটা এঁকে ফেলি, ঠিক একই রকমভাবে তোমরা আঁকবে, কেমন সেই কলসির মতো, নিচের দিকে যেরকম কলসির মতো এঁকেছিলাম
ঠিক তেমনিভাবে এই যে ছবিটা এরকম এক দাগ দিয়ে আঁকবো, এরকম এই যে এঁকেছি, বুঝবো না, চেষ্টা করবো। আর এইবার এইটা কিন্তু আঁকতে গেলে এইটা কিন্তু হেলিয়ে নিতে হবে। কেন হেলিয়ে নিতে হবে আমি একটু বলে দিচ্ছি। এটা যতটা পারবে এদিকে হেলিয়ে নিয়ে এইটাকে আঁকবে, না হলে তোমার আঁকাটা ঠিক মতো হবে না। এই যে আঁকলাম, এই পাশটাও একটু হেলিয়ে নিয়ে এটা অলিন্দগুলো একটু হেলিয়ে নেব। এইবার দেখো এইখান থেকে নিয়ে এখানে তিনটে এরকম হবে। এইটা একটু কঠিন, সেই জন্য একটু আস্তে আস্তে আসবে। এবার একই রকম ভাবে আমরা এঁকে ফেললাম। এবার এরকম যখন এঁকেছো তখন পারলে ঠিক এরকম ভাবে আঁকবে। এইবার দেখো এখানে একটি পরিবর্তন কি, এখানে দুটি অলিন্দ আছে, একটি নিলয়, কিন্তু এই নিলয়টি এইরকম ভাবে এটা অর্ধ বিভক্ত। এই নিলয়টি অর্ধ বিভক্ত হয়ে এইরকম ভাবে একটি অর্ধ বিভক্ত নিলয় তৈরি হয়েছে। অর্থাৎ এই নিলয়টি কিন্তু দেখো ভাগ হচ্ছে, এর পরবর্তী পর্যায়ে প্রাণীদের পুরোটাই ভাগ হয়ে যাবে, নিলয় দুটো আলাদা হয়ে যাবে। তার মানে আগের তুলনায় এদের হৃৎপিণ্ড অনেকটা পরিবর্তন হলো। সরীসৃপ, তাহলে সরীসৃপ প্রাণীদের হৃৎপিণ্ড বিষয়ে আমরা লক্ষ্য করলাম যে সরীসৃপ প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনটা পরিবর্তন হয়েছে। এটি হচ্ছে অর্ধ বিভক্ত নিলয়। অর্ধ বিভক্ত নিলয়, ছবিতে দেখেই বুঝতে পারছো নিলয়টা অর্ধ বিভক্ত হয়ে গেছে। এটা এটা হচ্ছে অলিন্দ, আগে যেমন লিখেছিলাম অলিন্দ, এটা হচ্ছে বাম, আর এটা হচ্ছে ডান অলিন্দ। রক্ত এখান থেকে প্রবেশ করবে, এখান থেকে প্রবেশ করবে, এখান থেকে প্রবেশ করবে, এখান থেকে প্রবেশ করবে, এখান থেকে সব বেরিয়ে যাবে। নিশ্চয়ই আমরা এটা দেখালাম। তাহলে আমরা এবার ছবিটা অনুযায়ী লিখব। দেখো উভচরের তুলনায় সরীসৃপ উভচরের তুলনায় সরীসৃপ প্রাণীদের হৃৎপিণ্ড তাহলে উভচরের তুলনায় সরীসৃপ প্রাণীদের হৃৎপিণ্ড অনেকটা উন্নত। এদের হৃৎপিণ্ড দুটি অলিন্দ দেখতে পাচ্ছি আমরা, এবং একটি অর্ধ বিভক্ত নিলয় থাকায় সুবিধাটা কি হয়েছে, এবং একটি অর্ধ বিভক্ত নিলয় থাকায় দূষিত এবং বিশুদ্ধ রক্তের সংমিশ্রণ রোধের
সংমিশ্রণ রোধের একটা একটা চেষ্টা দেখা যায়, চেষ্টা দেখা যায়। দেখো ব্র্যাকেটে লিখে রাখো ব্যতিক্রমী কুমির। কুমিরের 4টা প্রকোষ্ঠ আছে, এটা একটু মনে রাখবে, সেই জন্য ব্যতিক্রমটা লিখে দিলাম। সরীসৃপ লিখলাম। এবার হচ্ছে স্তন্যপায়ী, পক্ষী স্তন্যপায়ী একটার মধ্যে লিখবো, একই রকম লিখবো, সেই জন্য পক্ষী ও স্তন্যপায়ী, পক্ষী ও স্তন্যপায়ী আমরা লিখব। এবার হৃৎপিণ্ডের গঠনটা আমরা একই রকমভাবে আমরা একটা কড়াইয়ের মতো ছবি আঁকি। এই যে একটা কড়াইয়ের মতো ছবি এঁকেছি, ঠিক একই রকমভাবে এঁকেছি। এবার এটাকে আমরা এইখানে দেখো অর্ধবিভক্ত। এইবার কিন্তু এটা কিন্তু পুরোপুরি এখানে এটা কিন্তু বিভক্ত হচ্ছে। তাহলে আমরা এটা দেখলাম যে এক্ষেত্রে হৃৎপিণ্ড গঠনটা কীভাবে পরিবর্তন হয়েছে। তাহলে আমরা এটা হচ্ছে পক্ষী স্তন্যপায়ী, এটা হচ্ছে পক্ষী ও স্তন্যপায়ী। তাহলে পক্ষী স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড আমরা দেখলাম। এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে নিলয়, এটাও নিলয়, এটাও নিলয়, এটাও নিলয়, এটাও কিন্তু নিলয়। আচ্ছা, এটা হচ্ছে অলিন্দ, এটা অলিন্দ, এটাও কিন্তু অলিন্দ। এত লেখার টাইম হয়তো পাবে না, আমি লিখে দিচ্ছি বোঝার জন্য। এখান থেকে রক্ত ঢুকছে, এখান থেকে রক্ত বেরোচ্ছে, এখান থেকে রক্ত ঢুকছে, এখান থেকে রক্ত ঢুকছে, কেমন? তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে এটা হচ্ছে নিশ্চয়ই এটা হচ্ছে যেহেতু এটা ডান অলিন্দ হবে, এটা হবে বাম, এটা বাম অলিন্দ হবে। আচ্ছা দেখো, এরপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে পক্ষী স্তন্যপায়ী। দেখো পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড, পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড সবচেয়ে উন্নত, সবচেয়ে উন্নত। এদের হৃৎপিণ্ডে দুটি অলিন্দ, কটি অলিন্দ আছে দেখো, দুটি, এবং একটি নিলয়, একটি নিলয়। একটি কেন লিখছি, দুটি অলিন্দ এবং দুটি নিলয়, দুটি অলিন্দ দুটি নিলয় থাকায় দূষিত বিশুদ্ধ রক্তের সংমিশ্রণ কখনোই ঘটে না। দূষিত ও বিশুদ্ধ রক্তের সংমিশ্রণ কখনোই ঘটে না, কখনোই ঘটে না। এবার আমরা যেটা লিখব সেটা হচ্ছে বিবর্তনের গুরুত্ব। এটা লিখতেই হবে, বিবর্তনের গুরুত্ব। এটা অনেকেই লিখবে না, সেই জন্য নাম্বারটা কমে যাবে। বিবর্তনের গুরুত্ব 1। বিবর্তনের গুরুত্ব কি দেখো,
5 থেকে শুরু করে স্তন্যপায়ী প্রাণীদের 5 থেকে শুরু করে স্তন্যপায়ী প্রাণীদের এই যে হৃৎপিণ্ডের মৌলিক গঠন এক, মৌলিক গঠনটা একরকম, গঠন এক, কিন্তু বিবর্তনের ধারায় ক্রমশ জটিল হয়েছে। এটা 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে সামান্য যে পার্থক্য দেখা যায়, সেটি ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাসের কারণে অভিযোজনের মাধ্যমে ঘটে থাকে। 3 নম্বর, হৃৎপিণ্ডের এই ক্রম পরিবর্তন থেকে ক্রমবিকাশের ধারা বোঝা যায়। হৃৎপিণ্ডের এই ক্রম পরিবর্তন থেকে ক্রমবিকাশের ধারা বোঝা যায়। যেমন প্রথমে মৎস্য, তারপরে উভচর, তারপরে সরীসৃপ, তারপরে পক্ষী ও স্তন্যপায়ী। একটা লাইন শেষ। অর্থাৎ এরা প্রত্যেকেই একই উপবংশীয় জীব থেকে সৃষ্টি হয়েছে, অর্থাৎ এরা প্রত্যেকেই একই পূর্বপুরুষ লিখতে পারো, একই উদ্বংশীয় জীব থেকে সৃষ্টি হয়েছে, আচ্ছা, আমরা তাহলে পুরো প্রশ্নটা লিখলাম, ছবিগুলো আঁকলাম, তোমরা এটা মুখস্থ করবে। মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা আজকে এটা শেষ করছি। আচ্ছা।